আজকের গল্পটা এমন একটা পৃথিবীকে নিয়ে যেখানে কেউ যদি ভুল করেও পাহাড়ের ৮,০০০ ফুটের নিচে নামে তাহলে মাটির নিচ থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর এক জানোয়ার তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। এমনই এক গা শিউরে ওঠা পরিবেশের মধ্যেই এক হতভাগা বাবা তার অসুস্থ ছেলেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। আসলে আজ থেকে ৩ বছর আগে এক অদ্ভুত ধরনের দানব পুরো পৃথিবীতে হামলা করে। কেউ জানে না এরা কোথা থেকে এসেছে বা কেন এসেছে। আর এই দানবগুলোর হামলায় পুরো পৃথিবীর প্রায় সব মানুষই মরে গিয়েছিল। পৃথিবীর কোনো অস্ত্রই যেন এই দানবকে থামাতে পারেনি। তবে তখন যারা মাটি থেকে ৯,০০০ ফুটেরও বেশি উচ্চতায় ছিল তাদেরকে এই ভয়ঙ্কর দানবগুলো কিছুই করতে পারে নাই। অর্থাৎ এরা কোনোভাবেই ৯,০০০ ফুটের উপরে উঠতে পারে না। তাই এখন ৩ বছর পরে যারা ৯,০০০ ফুটের উপরে পাহাড়ে ছিল শুধুমাত্র তারাই এই পৃথিবীতে বেঁচে আছে। কলোরাডোর রকি মাউন্টেন নামের একটা পাহাড়ে হান্টার নামের এই ছেলেটা অন্য সবার সাথে এখনো বেঁচে আছে। সে একটা উঁচু পাহাড়ে উঠে তার দূরবীন দিয়ে কিছু দেখার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময় সে হান্টারের আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে তখনই তার বাড়ির দিকে রওনা দেয়। ওই বাচ্চাটা খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল ভয়ঙ্কর ক্রিয়েচারটা তার পিছু পিছু আসছে। এখানেই আমরা প্রথমবার সেই ক্রিয়েচারটার একটা ছোট্ট ঝলক দেখতে পাই। এরপর ওই ক্রিয়েচারটা যখনই হান্টারকে ধরে ফেলতে যাবে ঠিক তখনই সে লাফ দিয়ে একটা হোয়াইট বর্ডারের ভেতরে চলে আসে, যার কারণে ওই জানোয়ারটা আর হান্টারের উপর আক্রমণ করতে পারে না। তার মানে হান্টার এখন সেই ৮,০০০ ফুটের উপরে চলে এসেছে, যেখানে জানোয়াররা আর আক্রমণ করতে পারে না। এরপরে আমরা ৮,৪০৬ ফুট উপরে অবস্থিত লস্ট রিফিউজ ক্যাম্প দেখতে পাই। এই জায়গার মোট জনসংখ্যা মাত্র ১৯৩ জন। এই লোকটার নাম উইল। তিনি হান্টারের বাবা। ছেলের আজকের ভুলের জন্য সে তাকে অনেক বকাবকি করে। তুমি তো ভালো করেই জানো যে তোমার ৮,০০০ ফুটের বর্ডার ক্রস করা কোনোভাবেই উচিত হয়নি, তারপরেও তুমি এই সাহস কিভাবে দেখালে? হান্টার তখন তার বাবাকে বলে যে আশেপাশে কোনো মানুষ আছে কিনা সে শুধু সেটাই দেখতে গিয়েছিল। কিন্তু উইল তখন বলে এরকম সিচুয়েশনে তোমার জীবনও চলে যেতে পারে, তাই আর কখনো এমন রিস্ক নেবে না। আসলে হান্টার ফুসফুস জনিত সমস্যায় ভুগছিল, যার কারণে তাকে প্রতি রাতে অক্সিজেন দিতে হতো। তাই হান্টারের বাবা তাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করত। আর উইল তার স্ত্রীর মতো তার ছেলেকেও হারাতে চায় না। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা কেটি নামের একটা মেয়েকে দেখতে পাই। কেটি আসলে উইলের ওয়াইফ, তারার বেস্ট ফ্রেন্ড। এখানে উইল তাকে বলে যে আজকে হান্টার আলফা ফায়ার রোড দেখতে গিয়ে হোয়াইট বর্ডারটা ক্রস করে ফেলেছিল। এটা আসলে সেই জায়গাটাই ছিল যেখানে হান্টার শেষবারের মতো তার মাকে দেখেছিল। কেটি তখন তাকে বলে এই পুরো এলাকায় হান্টার একাই বাচ্চা, তাই তুমি যতই বোঝানোর চেষ্টা করো না কেন সে বাইরে বেরোবেই, কারণ এখানে তার কোনো খেলার সঙ্গী নেই কোনো বিনোদনের ব্যবস্থা। এই পাহাড় তার কাছে পুরো একটা জেলের মতো। কিন্তু উইল বলে এই হামলার পরে আমরা এখনো ৩ বছর বেঁচে আছি, আর এটাই আমাদের জন্য বড় ব্যাপার। তাই হান্টার বাচ্চা হলেও তাকেও এটা বোঝাতে হবে। এরপর আমরা আজকের মুভির আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নিনাকে দেখতে পাই। নিনা নিজের বন্দুক নিয়ে একটা শিল্ডের উপর বারবার গুলি করছিল, কিন্তু ওই শিল্ডের কোনো ক্ষতি হচ্ছিল না। আসলে এই শিল্ডটা ওই জানোয়ারদের শরীরেরই একটা অংশ, কিন্তু এটা নিনার কাছে যে কিভাবে আসলো সেই সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে ওই দিন রাতের বেলায় হান্টারের অক্সিজেন ফিল্টারটা খারাপ হয়ে যায়, যার কারণে তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু ঠিক তখনই উইল দ্রুত সেখানে সেই ফিল্টারটা পরিবর্তন করে এই যাত্রার মতো হান্টারের জীবনটা বাঁচিয়ে নেয়। এই অবস্থা দেখে উইল অনেক বেশি টেনশনে পড়ে যায়। তাই এরপর সে একটা ম্যাপ বের করে, যেখানে সে ওয়েল্ডারের অবস্থানের দিকে তাকায়। আসলে উইল তখন ওই জায়গাটায় যাওয়ার জন্য চিন্তা করছিল। পরের দিন ছিল হান্টারের জন্মদিন, আর দুর্ভাগ্যক্রমে সেদিনই তার ফিল্টারটি নষ্ট হয়ে যায়। তাই উইল হান্টারকে বলে যে আমাকে খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে তোমার জন্য ফিল্টার আনতে যেতে হবে। কিন্তু হান্টার তার বাবাকে কোথাও যেতে দিতে চাচ্ছিল না, কারণ এইভাবেই একদিন তার মা গিয়েছিল কিন্তু সে আর ফিরে আসেনি। তখন উইল তাকে বলে তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি ফিরে আসবই, আমাকে তোমার জন্য হলেও ফিরে আসতে হবে। এরপর উইল ওই দিন রাতে নিনার কাছে যায় এবং তাকে হান্টারের সম্পর্কে বলে। হান্টারের জন্যই তাকে আগামীকাল বোল্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। নিজের ছেলেকে বাঁচাতে হলে তার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। নিনা তখন তাকে বলে এখান থেকে বের হওয়া তো অসম্ভব, তুমি কিভাবে যাবে? তুমি যদি একবার ওই জানোয়ারদের সামনে পড়ো তাহলে আর কখনোই বেঁচে ফিরতে পারবে না। তার উপর নিনা তাকে আরো বলে যে এখানকার সব ম্যাপই তার জানা, এখানে এমন কোনো রাস্তা নেই যেখানে তুমি ৮,০০০ ফুটের উপর থেকে ওই জানোয়ারদের কাছ থেকে দূরে থাকতে পারবে। আর ৮,০০০ ফুটের ১ ইঞ্চি নিচে গিয়েও যদি তুমি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করো, মানে কোনোভাবে নিঃশ্বাস নাও, তখনই জানোয়াররা তোমাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আর তাছাড়া ওই বর্ডার পর্যন্ত পৌঁছাতে তোমার 2 দিন সময় লাগবে। এরপর উইল তাকে বলে তুমি তো সেই একমাত্র
মাত্র মানুষ যে ওই ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছ, আর এত বছর ধরে তুমি ওদের উপর গবেষণা করছো, তাই আমার মনে হয় তাদের সঙ্গে লড়াই করার স্ট্র্যাটেজি তুমি খুব ভালো করে জানো। এখান থেকে আমরা জানতে পারি যে নিনা একজন গবেষক, আর উইলের ওয়াইফ তারা নিনার সঙ্গেই ছিল যখন সে মারা গিয়েছিল। এরপর উইল তাকে কোলাবন খনির মধ্য দিয়ে যাওয়ার কথা বলে, যেটা আসলে পাহাড়ের মাঝখান থেকেই তৈরি করা হয়েছে। কিন্তু নিনা তখন বলে এই পথটা আসলে একটা ফাঁদ, আর সেখানে আমাদের মতো বোকা মানুষদের জন্যই বিভিন্ন রকম ফাঁদ পাতা রয়েছে। তুমি যদি একবার ওখানে যাও তাহলে নিশ্চিত মৃত্যু। তখন উইল বলে আমি এই রাস্তা সম্পর্কে ভালো করে জানি, কারণ তুমিও জানো আমি আগে ওখানেই কাজ করেছি। নিনার কাছে উইলের এই প্ল্যানটা মোটেও পছন্দ হয় না, কারণ সে যদি কোনো মতে বোল্ডার পর্যন্ত পৌঁছায়, তাও এরিয়াটা এখান থেকে 2000 ফুট নিচে। সেখানে ওই জানোয়ারগুলো খুব সহজেই উইলকে তাদের শিকার বানিয়ে ফেলবে। কিন্তু এত কিছু শোনার পরেও উইল নিজের সিদ্ধান্তে অটল থাকে এবং বলে যেভাবেই হোক আমাকে আমার ছেলের জীবন বাঁচাতেই হবে। উইল চলে যাওয়ার পর নিনা সেখান থেকে একটা ট্রাকার নিয়ে ঘাটাঘাটি করে। পরের দিন উইলের সঙ্গে যাওয়ার জন্য তার বন্ধু কেটিও সেখানে চলে আসে। উইল তখন কেটিকে বারবার তার সঙ্গে যেতে নিষেধ করে, কিন্তু কেটি তা উইলের সঙ্গে যাওয়ার জন্য জোর করতে থাকে। কেটি তখন উইলকে বলে দেখো একদিন না একদিন আমাদের এই সবাইকেই ওই ক্রিয়েচারদের সামনাসামনি যেতে হবে, তাহলে সেটা আজ নয় কেন। এই কারণে তারা তাড়াতাড়ি যাত্রা শুরু করে। যাওয়ার আগে উইল তার ছেলে হান্টারের কাছ থেকেও বিদায় নেয়। এরপর কেটি আর উইল যখন রওনা শুরু করে তখন তাদের সঙ্গে নিনাও এসে যুক্ত হয়। তখন নিনা কেটিকে জিজ্ঞেস করে তোমরা ওই জানোয়ারদের সামনাসামনি কিভাবে লড়বে, কারণ তাদের তো গুলিতে কিছুই হয় না। দেখো আমরা সবাই একসঙ্গে ওখানে গিয়ে ওই জানোয়ারদের হাতে মারা যায় কিনা। সেখান থেকে যাত্রা শুরু করার আগে তারা একটা প্ল্যান বানায় কিভাবে তারা সবচেয়ে বেশি বিপজ্জনক এরিয়া, মানে যেখানে সবচেয়ে বেশি জানোয়ার থাকে, সেই এরিয়াটা পার হবে। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় নিনা তাদের দুজনকে সেই ট্রাকারটার কথা বলে, যেটা দিয়ে ওই ক্রিয়েচারদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধরা যায়। আর এখান থেকে আমরা জানতে পারি যে ওইসব জানোয়ারদের রিপার বলে ডাকা হয়। এরপর তারা সবাই খুবই সতর্কতার সাথে সেই অ্যালোয়া ফায়ার রোডের নিচ পর্যন্ত পৌঁছে যায়। মানে এখান থেকে শুরু হবে 8000 ফুট নিচে অবতরণ, অর্থাৎ সেই বিপজ্জনক এরিয়া এখান থেকেই শুরু। এই রাস্তা দিয়ে একটু সামনে এগোতে তারা অনেক বড় একটা ঘোড়ার পাল দেখতে পায়। এটা দেখে তারা বুঝতে পারে যে রিপাররা শুধুমাত্র মানুষদেরকে তাদের শিকার বানায়, অন্য প্রাণীদের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। এরপর তারা খুব দ্রুতই আল্টা ভেস্তা নামের একটা এরিয়ায় পৌঁছে যায়, যার উচ্চতা ছিল 7220 ফুট। ঠিক তখনই নিনার হাতে থাকা ট্রাকারটা সিগন্যাল দিতে শুরু করে, মানে কোনো রিপার তাদের দিকে এগিয়ে আসছে। তাই তারা তখনই সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কেটি অনবরত ওই রিপারের দিকে গুলি করতে থাকে, কিন্তু কেটির করা গুলিগুলো রিপারের কোনো ক্ষতি করে না, বরং তার রাগ আরো বাড়িয়ে দেয়। এরপর তারা ওখানে থাকা এক ধরনের তারের মাধ্যমে সেই লাইনটা ক্রস করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওই ক্রিয়েচারটা এসে পুরো লাইনটাই ধরে নষ্ট করে দেয়। তবে কোনো মতে তারা ওই রিপারের হাত থেকে বেঁচে সেই 8000 ফুটের উপরের লাইনটা ক্রস করে সেফ জায়গায় চলে আসে। রিপার ওই লাইনের উপরে আর উঠতে পারে না, তাই সে বাইরে দাঁড়িয়ে হুঙ্কার দিতে থাকে। পরে ওই রাতটা তারা সেখানেই কাটিয়ে দেয়। তখন নিনা তাদের বলে 3 বছর ধরে গবেষণা করে সে এইটা বুঝেছে যে এরা কোনো শিকারী নয়, কারণ শিকারীরা সবসময় খাবারের জন্য শিকার করে, কিন্তু রিপাররা মানুষকে হত্যা করে আনন্দ পায়। অন্য প্রাণীরা এখানে দিব্যি ঘুরে বেড়ায়, এরা তাদের কোনো ক্ষতি করে না। নিনা আরো বলে এই রিপাররা আচমকায় মাটির নিচ থেকে উপরে উঠে আসে এবং 1 মাসের মধ্যে 95% জনসংখ্যা ধ্বংস করে দেয়, কিন্তু তারা কখনো মানুষের দেহ খায় না। তাই তার মনে হয় এর পেছনে অবশ্যই কোনো বড় শক্তি আছে যারা এদের নিয়ন্ত্রণ করছে। এরপর সকাল হলে তারা কালভেস খনি পর্যন্ত পৌঁছে যায়, যার উচ্চতা হলো 8092 ফুট। এরপর উইল সবাইকে বলে আমরা এখন লেভেল 7-এ আছি, আর এখান থেকে সিঁড়ি বেয়ে আমাদের লেভেল 8-এ যেতে হবে। ওই জায়গা থেকে বোল্ডার 19 কিলোমিটার দূরে। তখন নিনা উইলকে জিজ্ঞেস করে তুমি কিভাবে নিশ্চিত যে এই লাইনটা 8000 ফুটের নিচে যাবে না, কারণ মাইনের সুড়ঙ্গ কখনো সোজা হয় না, আবার কখনো একই উচ্চতাতেও থাকে না। এমনও হতে পারে আমরা ভাবছি নিরাপদে আছি, কিন্তু যে কোনো সময় রিপাররা মাইনের ভেতরে ঢুকে আমাদের উপর হামলা করতে পারে। উইল তখন বলে তুমি ভুল বলছো না, এই মাইনগুলো 231 মিটার পর্যন্ত নিচে গেছে, কিন্তু নিরাপদ লাইন মাত্র 211 মিটার পর্যন্ত, তাই আমাদের খুবই সাবধানে এই পথটা পার হতে হবে। নিনা তখন বলে আমি আগেই বলেছি এই রিপারদের অনেক ক্ষমতা আছে, এমনকি এরা অন্ধকারও দেখতে পায়। আমরা নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি সেটাও এরা সহজেই শনাক্ত করতে পারে, কিন্তু তাদের কাছে এই মাইনের ভেতর দিয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশন ছিল না। তাই তারা সামনে এগিয়ে যায়, কিন্তু একটু এগিয়ে গিয়ে দেখে টানেলটা বন্ধ করা। তাই তারা লেভেল 7 দিয়ে ভেতরে ঢোকার
চেষ্টা করে। উইল তখন সেফ লাইন থেকে 914 মিটার নিচে ছিল। এরপর সে নিনা আর কেটিকে বলে, আমি এখান থেকে একাই যাব, তোমাদের জীবন নিয়ে রিস্ক নেওয়ার কোনো মানে নেই, আমরা সবাই জেনে শুনে একসঙ্গে বিপদে ঝাঁপ দেব, এটা ঠিক হবে না। কিন্তু নিনা আর কেটি দুজনেই বলে, না, আমরা তোমাকে একা ছাড়বো না, গেলে আমরা 3 জনই যাব আর মিশনটা একসঙ্গেই শেষ করব। এরপর লেভেল 7 থেকে আরো নিচে নামতেই তারা বুঝতে পারে তারা ইতিমধ্যে রিপারদের নজরে পড়ে গেছে। তখনই তারা রিপারদের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, তাই তারা দ্রুত পালানোর চেষ্টা করে। মাইনের ভেতরে থাকা একটা ছোট্ট গর্তে তারা 3 জন গিয়ে লুকায়। সেখানে তারা নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে, কারণ একবার কার্বন ডাই অক্সাইড বের হলেই রিপাররা এসে তাদের মেরে ফেলবে। কিন্তু বেশিক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকা সম্ভব নয়। এরই মধ্যে একটা রিপার সেখানে চলে আসে। 3 জনই ভয়ে জমে যায়। রিপারটা তার এক বিশেষ সুর দিয়ে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই কেটি অন্য পাশে একটা আলো দেখতে পায়। সে আগুনের আলো দিয়ে রিপারটার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে আরেকটা রিপার ছিল। সে সঙ্গে সঙ্গে কেটির উপরে হামলা করে। রিপাররা যখন কেটিকে ধরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নিনা আর উইল কিছুটা সময় পেয়ে সেখান থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। কেটির জন্য তাদের দুজনেরই খুবই খারাপ লাগছিল, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। তাই নিজেদের জীবন বাঁচিয়ে তারা কোনো মতে মাইনের ভেতর থেকে বেরিয়ে আসে। এরপর ওই রাতেই তারা একটা ভাঙা ঘরের ভেতরে আশ্রয় নেয়। সেখানে তারা একটি গাড়িও দেখতে পায়, যেটা পুরোপুরি ভালো কন্ডিশনে ছিল। রাতে খাওয়ার সময় নিনো উইলকে বলে, ল্যাবে প্যারাক্লাস নামে একটা কেমিক্যাল আছে, এটা আসলে ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা কিউবিক ভার্সন, আর এটা তার দরকার, কারণ তাদের বন্দুক রিপারদের স্কিন ভেদ করতে পারে না। নিনার ধারণা রিপাররা ইলেকট্রিক্যালি চার্জড, তাদের শরীরে এক ধরনের ডিফেন্স মেকানিজম আছে, তাই নর্মাল বুলেট তাদের উপরে কোনো প্রভাব ফেলে না। কিন্তু যদি বুলেটের উপর প্যারাক্লাস ও নিকেল ব্যবহার করা যায়, তাহলে সেটা প্রায় 1 মিলিয়ন ভোল্টের রিয়াকশন তৈরি করবে। এতে রিপাররা প্রচন্ড ইলেকট্রিক শকে পড়বে, যেটা তারা কন্ট্রোল করতে পারবে না, আর এভাবেই তাদের মারা সম্ভব। কিন্তু উইলের মনে হয় নিনার এই গবেষণায় সময় নষ্ট করা ঠিক হবে না, তাই সে নিনাকে বলে, তোমার আইডিয়া তোমার কাছে রাখো। পরের দিন তারা সেই গাড়ি নিয়ে বোল্ডার হাসপাতালে পৌঁছে যায়। 5 তলার ওঠার পর তারা অক্সিজেন ফিল্টার গুলো পেয়ে যায়, আর ঠিক তখনই সেখানে একটা রিপার তাদের উপরে হামলা করে। আগেই সতর্ক থাকার কারণে তারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। উইল তখন বুদ্ধি করে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে আগুন জ্বালিয়ে দেয়। এর ফলে রিপাররা নিচে পড়ে যায়। এই সুযোগে তারা গাড়ি নিয়ে নিনার ল্যাবে পৌঁছে যায়। ল্যাবে পৌঁছে নিনা দ্রুত ম্যাগনেসিয়াম অক্সাইডের কেমিক্যাল বানাতে শুরু করে। এখানে উইল নিনার পরিবারের একটা ছবি দেখতে পায়। এরপর নিনা উইলকে জানায় তার টিম কোবাল্ট নামের একটা মিশনে কাজ করছিল, যেখানে ব্যাটারি থেকে ইলেকট্রনের প্রবাহ 3 গুণ বাড়ানোর উপর গবেষণা চলছিল। ঠিক তখনই রিপাররা আক্রমণ করে, আর সেই আক্রমণে তার টিম ও পুরো পরিবার মারা যায়। নিনা আরো বলে, সে কখনোই উইলের ওয়াইফ তারাকে জোর করে তার সঙ্গে আনেনি, তারা নিজের ইচ্ছাতেই এসেছিল। উইল তখন বলে, যা হওয়ার হয়ে গেছে, এখন আর কে দোষী ছিল সেটা নিয়ে কথা বলতে চায় না। এরপরে নিনা সেই কেমিক্যাল বুলেটের উপর লাগিয়ে আবারও শিল্ডে গুলি করে, কিন্তু এবারও স্কিন ভেদ করতে পারে না। নিনা তখন উইলকে বলে, তুমি এখান থেকে চলে যাও, রিপারদের মারার জন্য তার আরো অনেক এক্সপেরিমেন্ট দরকার, হয় সে এখানে রিপারদের মারবে, না হয় তাদের হাতেই মরবে। কিন্তু উইলের তো একটা ছেলে আছে যে তার অপেক্ষায় আছে। উইল ছেলের কথা ভেবে নিনাকে একা রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু পথে তার গাড়ির চাকা পাংচার হয়ে যায় এবং সে অ্যাক্সিডেন্ট করে বসে। অন্যদিকে একটা রিপার নিনার দিকে এগিয়ে আসতে থাকে। তখন নিনার মনে পড়ে সে এখনো কোবাল ব্যবহার করেনি, কারণ কোবাল ইলেকট্রনের প্রবাহ 3 গুণ বাড়াতে পারে। সে দ্রুত কোবাল বুলেটের উপর লাগিয়ে রিপারের দিকে গুলি চালায়। এইবার গুলিটা রিপারকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলে। এদিকে উইল চারদিক থেকে রিপারদের ঘিরে ফেলে। সে গুলি চালিয়েও কিছুই করতে পারছিল না। ঠিক তখনই কোথা থেকে একটা গুলি এসে রিপারকে মেরে ফেলে। এই গুলিটা চালিয়েছিল নিনা। এরপর নিনা একে একে সব রিপারকে মেরে ফেলে। তখন তারা দেখে এই রিপাররা আসলে কোনো জীবন্ত প্রাণী নয়, এরা এক ধরনের মেশিন। এরা খায় না, শ্বাস নেয় না, বিশ্রামও নেয় না। এদের টার্গেট ছিল শুধু মানুষ, আর 8000 ফুটের উপরে উঠতে না পারার কারণ ছিল এভাবেই তাদের তৈরি করা হয়েছিল। এরপর সবাই দল বেঁধে কোবাল ব্যবহার করে রিপারদের ধ্বংস করতে বেরিয়ে পড়ে। আর এখানেই আজকের গল্পটি শেষ হয়। গাজীপুর থেকে আমাদের গত ভিডিওটা দেখেছেন আলোমনি আপু। পিঙ্কি আপু ভিডিওতে কমেন্ট করেছিলেন পাবনা থেকে। চিটাগাং থেকে সব সময় আমাদের ভিডিও দেখেন আফরোজা আক্তার আপু। সেই সঙ্গে গত ভিডিওতে রহিমা আপু কমেন্ট
করেছেন ঢাকা থেকে। আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিও আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।